আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে। তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ। আমাকে এফআই মানিক ভাই অনেক বকা দিয়েছে, এই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো, ভুলে যাচ্ছ কেন? পরের দিন আমরা সকালে মেকআপে আসি, মেকআপ রুমে আসার পর সে মাসানো বলছে, আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না, এবার বলেন যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয়। আমার কথা মিলে গেল। ঠিক মার সামনে সে বলছে আপনি হিরোর নাম্বার চেয়েছেন। মা বলে কি হিরোর নাম্বার? আমি বলছি না, ভুল বলতেছেন, কারণ আপনি তো ওকে লিখছেন। নিজের কথাও শেয়ার করি, এই সাকিব আর আমি যে কাজ করছি, এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং, এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে? আমি অপু বিশ্বাস, আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। আপনারা তো সকলেই জানেন যে আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে। আমি নাচ করতাম, ছোটবেলা থেকেই নাচ করতাম। আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা, কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনোই সফলভাবে করতে পারেননি, যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন। তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া, আর নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ। তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব, উইকিপিডিয়াতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তী বিশ্বাস। আসলে না। প্লিজ আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে অন্তত আপনারা কারেকশন করে নিয়েন। এটা হয়েছে, আমার নাম ছিল অপু বিশ্বাস মেঘা। তো ওই সময় যখন আমি কোটি টাকার কাবিন করি, যখন সাংবাদিকদের কাছে একজন নতুন নায়িকাকে প্রেজেন্ট করছিলেন, তখন মেঘা নামটা নিয়ে সুভাষ দত্ত দাদু বলে উঠেছেন যে না না না, মেঘাটা বলা যাবে না, এরকম আরও একজন নায়িকা আছে, তো ওর নাম হচ্ছে মানে অন্য নাম রাখা হোক। আচ্ছা অন্য নাম কী নাম? একটা পর্যায়ে দাদু বললেন, এটা আসলে সুভাষ দত্ত দাদুর নামটা দেয়া, সেটা হচ্ছে অবন্তী বিশ্বাস। কিন্তু আসলে না, আমার রিয়েল নাম হচ্ছে অপু বিশ্বাস। এই হচ্ছে আমার অপু বিশ্বাস, এবং আপনাদের সকলের সাপোর্টে, ভালোবাসায়, আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক নাম যে অপু বিশ্বাস, এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপু বিশ্বাস হওয়া, এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস, আমার ফ্যামিলি বিশ্বাস, আমার নাম হচ্ছে অপু, সেইখান থেকে অপু বিশ্বাস। এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমনভাবে দাঁড়িয়ে যায়, তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে সাকিব অপু এরকম একটা বিষয় চলে আসে। তারপরে আমরা কাজ করি মন যেখানে হৃদয় সেখানে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, যদিও এটা অনেক পরে। ভালোবাসলে ঘর বাঁধা যায় না এটা আমাদের জাকির হোসেন রাজু স্যারের সিনেমা। মন যেখানে হৃদয় সেখানে, এটা হচ্ছে গিয়ে শাহিন সুমন ভাইয়ের। তারপরে কথা দাও সাথী হবে, ও মাই গড, মানে আমি সত্যি লাকি। আমি বললাম না যে সোনু রহমান সোহান, আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে ডাকা হয় যে একটা প্রেমিক ডিরেক্টর। কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাদেশের যত সুপারস্টার হিট জুটি তৈরি হয়েছে, তার ডিরেক্টরে কিন্তু সোনু রহমান সোহান ভাইয়া ছিলেন। আসলে টার্নিং পয়েন্ট ডে বাই ডে হয়ে গেছে আমার বা শাকিব খানের। আর একটি সিনেমার কথা খুব বলতে চাই, সেটা হচ্ছে দেবদাস, যেখানে চাষি আঙ্কেল ছিলেন। আর একটা মানে নিজের কথাও শেয়ার করি, এই সাকিব আর আমি যে কাজ করছি, এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং, এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে? এটা কোটি টাকার কাবিন থেকেই শুরু হয়েছে। যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে, ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে। ওই সিমরানের ডাক থেকেই আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেয়া নেওয়া হয়। সেটা হচ্ছে আমরা যখন শুটিং সেটে থাকি, তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে। সেই ব্যাগের মাঝে আপনার মিরর থাকে, টিস্যু থাকে, কাজল থাকে, তারপরে চিরুনি থাকে, অনেক কিছু থাকে। তো হঠাৎ করে আমার মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন সহকারী, আমাদের তখন আর পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না, সকলের মেকআপ আর্টিস্টে যাই, শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন। সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন। তো আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে, ওটাকে পাফ করতে হবে। তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে। তো তখন সে আমাকে ইশারা দিচ্ছিল, এরকম করছে। কি আমি বুঝতে পারছি না, কারণ আমি তো একটু মানে আমি অভ্যস্ত না, মানে অভ্যস্ত দিয়ে বড় কথা না যে আমি এত ট্যালেন্ট না, বোকাশোকা মানুষ। পরে খুলে দেখি কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে। তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটোবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো, তো টিস্যু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে।
আর সেকেন্ডলি হচ্ছে আমার মা, মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা আমার সামনে দাঁড়ানো, কি করা যায়? এখন ব্যাগে রাখবো, চিপসায় যাবে, ওই চিন্তা করি। এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না, কারণ সিনেমায় তো বইয়ের পাতা পাওয়া যায় না। এরপরে চিন্তা করে কি করলাম, মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গায় যে এখানে লুকিয়ে রাখে, আমি ওখানে লুকিয়ে রেখেছি। লুকিয়ে রাখার পর শুটিং করছি, আর আমি তো বিয়ে ড্রেস পরা ছিল, আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে। শর্ট দিতে গিয়ে ৩ বার এনজি করেছি। আমাকে এফআই মানিক ভাই অনেক বকা দিয়েছে, এই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো, ভুলে যাচ্ছ কেন? বলুন তো কেন ভুলে গেছি, কারণ টিস্যুটা তো আমার গায়ে, যদি ভিজে নাম্বারটা চলে যায়। মানে কত সযত্নে রাখা। যাই হোক, একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলো, আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে। হ্যাঁ হ্যাঁ, মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন, সেটাও তো পারবো না। আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে। এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরোর নাম্বার আছেই, দিয়ে আমি যে আবার নতুন করে সেভ করছি ওকে, উনিও লিখছেন হিরো। ভালো কথা। এরপরে শুটিং টুটিং সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে। আমি হ্যাঁ, তাই মনে ভাবছি গাড়িতে ওঠার পর তো মা ফোনটা দিবে, তখন আমি নিব। এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি, কিন্তু সামহাও এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো, বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন। পরে গাড়িতে ওঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তো আমার ভুলে গেছি। তো আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি, ফোন করে বললাম যে দেখেন আমি ওকে নামে একটা সেভ করছি। তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না, উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার। বলছে আচ্ছা ঠিক আছে। যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি, মেকআপ রুমে আসার পর সে মার সামনে বলছে, আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না, এবার বলেন। যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয়, আমার কথা মিলে গেল। ঠিক মার সামনে সে বলছে আপনি হিরোর নাম্বার চেয়েছেন। মা বলে কি হিরোর নাম্বার? আমি বলছি না, ভুল বলতেছেন, কারণ আপনি তো ওকে লিখছেন, একই নাম্বার 2 বার সেভ হয়েছে। পরবর্তী সময় আমি বললাম যে না, ওই একটা নতুন ছবি নিয়ে কথা বলবো। মা বলে কিসের নতুন ছবি? ছবি নিয়ে আমি কথা বলবো, কে কথা বলবে? যাই হোক, খুব স্বাভাবিকভাবেই ওইখানে রাগারাগি করে আমাকে আবার একটা থাপ্পড় খেতে হয়েছে। ওটা কোনো প্রবলেম না, নাম্বার তো পেতে হবে। পরে মেকআপ এন্ড ভাইয়াকে সাইডে নিয়ে গিয়ে বললাম, আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি। আমি বলছি মার সামনে বললেন না, বললেন যে ওটা ভুল হয়ে গেছে, উনি চায়নি। যাই হোক, ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয়। নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু, যেটা কখনোই বলা হয়নি ওইভাবে, কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম। সেই নাম্বার থেকেই আসলে ফোনে কথা বলা, সে কথা বলা থেকেই হয়তোবা আজকে অপু বিশ্বাসের প্রেমটা সকলের কাছে এখন জানা। আমাদের যখন নাম্বারটা নেওয়া হয়ে গেল, স্বাভাবিকভাবেই তখন কথা বলার একটা ইচ্ছে শক্তি সৃষ্টি হয় যে ঠিক আছে কথা বলবো, কিন্তু সুযোগ তো মেলে না। কারণ সকালে উঠি, শুটিংয়ে যাই, আর শুটিংয়ে কোনো রকম চোখাচোখি হয়ে আমাকে তখন উনি বলেন যে ফোনটা তো তুমি করলে না, কিন্তু আমার তো সুযোগ হয়ে ওঠে না, কারণ রাতেও মা আমার সঙ্গেই থাকে। আর এমন হয়েছে যে মা ১-২ দিন পর আসলে আমাকে পাহারা দেওয়া স্টার্ট করেছে যে কীভাবে কথা বলা যায়। যাই হোক, ইচ্ছে থাকলে মানে বলে না যে প্রেম মানে না বাধা, যদিও আমার এটা সিনেমার নাম, তো এটা ব্যক্তি জীবনেও করতে হয়েছে। আমি কোনো বাধাকেই বাধা মনে করিনি। আমি যখনই মানে সুযোগ পেতাম শুটিংয়ে গিয়েই বেসিক্যালি আসলে শুটিং স্পটেই সে ওইদিকে কাজ করছে, আমি আরেকদিকে কাজ করছি। তো যেটা হতো যে বাসায় যেহেতু সুযোগটা হতো না, তখন শুটিং স্পটে হয়তো বা সে ওই কর্নারে বসে থাকতো, আমি মেকআপ রুমে, ওইখান থেকে আমাদের আসলে টেক্সট হতো, কথা হতো, এরকমভাবে আসলে আমাদের প্রেমটা চলতো। তো একটা সময় মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করা দরকার। তো আমার আমার যেহেতু মা সঙ্গে গাড়িও নিয়ে এসছে, সো এখানেও কোনো অপশন নেই। কিন্তু একদিন একটা ঘটনা হলো, সেটি হচ্ছে হোতাপাড়াতে আমরা শুটিং করছিলাম। তো ওই সময় আমার টায়ার পাংচার হয়ে যায়। পাংচার হয়ে যাওয়ার কারণে আমার আসলে গাড়িটা নিয়ে আমি মুভ করতে পারি না। তখন ফাইনালি তার গাড়িতে উঠতে হয়। এখন তার গাড়িতে যদি উঠতে হয় তাহলে এখানে অপশন আছে। কারণ তার অ্যাসিস্ট্যান্ট ছিল এবং বেশ কিছু ব্যাগস ছিল। যেহেতু সে তখন প্রিমিয় গাড়ি চালাতো। তো ওই জায়গা থেকে এখন আমাকেই নিতে পারবে। তো বাধ্য হয়ে মা আমাকেও এখন ছাড়তে চাচ্ছে না, আবার আমাকেও যেতে হবে। আর মা আসলে হয়তো ইউনিটের সাথে আসবে। এখন আমি বললাম, মা একটা কাজ করি, একটু চালাকি করছে। মা তুমি একটা কাজ করি, তুমি এই গাড়িতে চলে যাও, যেহেতু তুমি একটু কমফোর্টেবলি যেতে পারবা, আমি ইউনিটের সাথে আসি, ওরা নামাই দেবো। মাকে না, আমি তাহলে আমি একা যেতে পারবো, তাহলে আমি যাই, না আমরা দুজনেই থাকবো। কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে এত সুমসাম একটা জায়গা, হতে পারে যে জায়গায় আমাদের শুটিংটা হয়েছিল, এটা কোটি টাকার কাবিনেরই ঘটনা।
তো ওই যে হলুদ একটা শাড়ি পরে আমি ডান্স করি, হয়তোবা এই গানটা দেখলে আপনারা রিলেট করতে পারবেন। তো ওইখানে খুব না হচ্ছে, একটা পর্যায়ে মানিক ভাই আসছে, এসে বলছে, "কি হইছে আন্টি? চাকা পাঞ্চা মা বলে কি ওটা তো একটু ঠিক করতে সময় লাগবে। তো কি করব? আর এলাকাটাও একটু শুনশান হয়ে গেছে, অপুকে তো যেতে হবে।" তো বলছে, "তাহলে হিরোর সাথে চলে যায়।" মা বলে, "না, হিরোর সাথে কেন যাবে? থাকুক।" পরে একটা পর্যায়ে এমন হলো যে হিরোর গাড়িতেই আমাকে যেতে হলো যথারীতি। মা ইউনিটের যে মাইক্রোটা ছিল, মা সেটাতে আসে। তো গাড়িতে যেতে আমাদের মধ্যে প্ল্যান হয় যে ঠিক আছে, আমরা ঘুরবো কী করে, দেখা করবো কী করে, কীভাবে কী করা যায়। আমি তো ভয়ে কথা বলি না, যে কোনো কথা বললাম মাকে হয়তো বলে দিল, তাহলে তো আমার বাসায় এসে সাটানিটা পারফেক্টলি পাবো। তো ওই ভয়ে যাই হোক আমি বলতাম না। কিন্তু আমাকে বেশ কিছু বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে তুমি এইরকম করবা, তুমি যখন হচ্ছে আন্টি ঘুমাবে তখন আস্তে করে উঠে বারান্দায় গিয়ে আমার সাথে কথা বলবা। আবার আন্টি যখন হচ্ছে গিয়ে শুটিংয়ে একটু মা খাবারের পর রেস্ট নিত, তখন তুমি কথা বলবা। এই সময়গুলো উনি আমাকে বেছে দিতেন। খুব স্বাভাবিকভাবে এভাবে চলছে। আমি ওইভাবেই করেছি। এর মধ্যে অনেকগুলো সিনেমা হয়ে গেল আমাদের। একটা পর্যায়ে যে আমাদের প্রেম থেকে প্রণয় যে বিষয়টা তখন আসলে আসতে শুরু করলো, সেটি হচ্ছে একদিন কথা বলতে দেখেছি মা টের পায় না, তাহলে সাহসের জায়গাটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তখন আমি একদিনকে এরকম বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম, সে এসেছে নিচে। আমি ভেবেছি মা ঘুমিয়েছে, এবার একটু ঘুরেই আসি। এত কথা বলে ২-৩ ঘন্টা যদি মা টের না পায়, তাহলে ১-১.৫ ঘন্টা ঘুরলে খুব একটা টের পাবে বলে মনে হয় না। ওই বিশ্বাসের জায়গা থেকে কথা-টথা বলে যেই বের হতে নিয়েছি, পরে মাও আমার সাথে যে পেছনে বেরিয়েছে আমি খেয়াল করিনি। পরে গ্যারেজে এসে দুজনের মধ্যে একটা বাক বিতর্কটা হয়।